প্যাথোলজি, কমিউনিটি মেডিসিন, গাইনোকোলজি, অফ সার্জারি, প্র্যাকটিস অফ মেডিসিন, এগুলো একটা মেডিকেল সায়েন্সের প্রয়োজন। যেহেতু আমরা চিকিৎসক হব, সেই চিকিৎসকের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসক হব। আমরা প্রথমত হচ্ছে চিকিৎসক, দ্বিতীয় কথায় আসছে আমরা হোমিওপ্যাথি চিকিৎসক। তাহলে চিকিৎসক হতে গেলে অবশ্যই আমাদেরকে চিকিৎসা বিজ্ঞানের যে বেসিক জিনিস, স্বাভাবিক জিনিস, সাধারণ জিনিস, এগুলো জানা প্রয়োজন। এরপরে আপনি আপনার চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথির বিশেষত্বকে মেনে চলবেন। হোমিওপ্যাথি কিছু নিয়ম নীতির উপরে নির্ভরশীল, সেই নিয়ম নীতিগুলো অবশ্যই মেনে চলবেন। হ্যাঁ, তবে চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় আমাদের জ্ঞানের স্বল্পতার কারণেই হোক বা আমাদের অপ্রতুলতার কারণেই হোক, আমরা কিছু কিছু সময় সেই নিয়ম নীতির বাইরেও আমরা চিকিৎসা করে থাকি, করি। এটাকে ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ আমার কাছে মনে হয়নি। কারণ হতে পারে আপনি আমার থেকে মেডিসিন সিলেকশন অনেক ভালো করতে পারেন, সেক্ষেত্রে আপনি হয়তোবা তাকে মেডিসিন, সিঙ্গেল মেডিসিন দিয়েই খুব সুন্দরভাবে রিকভারি করলেন। আমার হয়তোবা সেই সময় সেই অবজারভেশন পাওয়ারটা না থাকার কারণে আমি হয়তোবা মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে ভুল হতে পারে। অনেকে পলিফার্মেসি করে, অনেকে মাদার টিংচার ইউজ করে, অনেকে বায়োকেমিক ইউজ করে। কারণ এই এই প্রচলিত পদ্ধতিটা আমাদের এই পাক ভারত উপমহাদেশে খুব রেয়ার। হোমিওপ্যাথির যে মূল নিয়মের কথা বলা হয়েছে, সেই নিয়মে আসলে হয়তোবা খুব কম সংখ্যক চিকিৎসক চিকিৎসা করে থাকেন বা দিয়ে থাকেন। কারণ ওই সিমটমকে রিকভার করার জন্য আমি এই কথাগুলো কেন বলছি, আসলে আজকের যে টপিক, সেই টপিকটা আপনারা সকলেই জানেন, কোলিসিস্টাইটিস অ্যান্ড কোলিলিচিয়াসিস উইথ দেয়ার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, পার্ট ওয়ান। কেন পার্ট ওয়ান দিলাম? আসলে আমরা আজকে প্রথমেই শুধুমাত্র কোলিসিস্টাইটিস সম্পর্কে কথা বলবো। আমার কথা যদি শোনা না যায় বা স্ক্রিন শেয়ার যদি দেখা না যায়, অবশ্যই আমাকে মাফ করবেন। এই কোলিসিস্টাইটিসের যে পেইনটা ওঠে, এই পেইনটা কিন্তু সিভিয়ার পেইন ওঠে। যখন সিভিয়ার পেইন ওঠে তখন আসলে পেশেন্ট চায় রিলিফ। অ্যাকর্ডিং টু ম্যানেজমেন্ট, এই জায়গায় হসপিটাল ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। আমাদের ক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্ট দেওয়া আসলে চেম্বারে খুব কঠিন। হয়তোবা বলবেন, যেমন গতকালকে আহ সাইফুল স্যার একটা কথা বলছিলেন, সাইফুল স্যার আছেন কিনা আমি জানি না, আহ, যে উনি ওনার যে প্রত্যন্ত অঞ্চলের চেম্বার, সেই চেম্বারের ক্ষেত্রে ওনার কাছে মানে এই জাতীয় পেশেন্ট আসলে কি করবেন, হয়তোবা সেখানে উনি মাদার টিংচার ইউজ করছেন বা দুটো মেডিসিন ইউজ করছেন পেশেন্টকে রিলিফ দেওয়ার জন্য, ফর রিলিফ। এখন এটাকে যদি আমরা কিওর বলি, তাহলে হয়তো অনেকের সাথে দ্বিধাদ্বন্দ্ব বাড়তে পারে। যার জন্য আমরা অবশ্যই একটু উল্লেখ করে দিব যে আসলে আমরা আসলে কি উদ্দেশ্যে ট্রিটমেন্টটা করছি, তাকে কি রিলিফ দেওয়ার উদ্দেশ্যে না কিওর দেওয়ার উদ্দেশ্যে। এই জায়গাটা যদি কথার আগে বা পরে উল্লেখ করে দেওয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় যারা বিজ্ঞজন আছেন তর্কে জড়াবেন না। যেমন গতকালকে রাতুল মোহাম্মদ স্যার একটা কথা বলছিলেন একটা গ্রুপে, উনি হয়তো ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, ওনাকে কেউ জানি একটা কথা লিখেছে হোমিওপ্যাথির গাধা। উনি একটা রোগের নাম উল্লেখ করেছেন, ওনাকে হয়তোবা কোনো বিজ্ঞজন বলেছেন হোমিওপ্যাথির গাধা। আসলে এই জাতীয় কথাগুলো বলে বিতর্ক সৃষ্টি করা ছাড়া আর কোনো কিছুই হয় না। আমাদের একটা কথা সবসময় প্রত্যেকটি এলাকাতেই প্রচলিত আছে যে থুতু উপরে ফেললে নিজের মুখেই পড়ে বা নিজের গায়েই পড়ে। তার জন্য আমরা হোমিওপ্যাথ হিসেবে নিজেদেরকে বিকশিত করব। যেটা আমি জানি না, যে যার মেডিসিন খুব সিলেকশন ভালো, সে আমাকে শেখান যে না জাহাঙ্গীর এই জায়গাটায় এই মেডিসিনটা দিলে ভালো হবে, আমি অবশ্যই শিখতে রাজি আছি। কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের যে ব্যর্থতাগুলো আছে, সেই ব্যর্থতার জায়গাগুলো আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে। কারণ আপনার কাছে যদি একটা রিপোর্ট যায়, একটা আল্ট্রাসনোগ্রাফি যায়, সেই আল্ট্রাসনোগ্রাফিতে যদি লেখা থাকে কোলিলিথিয়াসিস, আপনি যদি না বলতে পারেন, তাহলে কিন্তু ওই রুগীটা বলবে না যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে গেছি উনি রিপোর্ট বোঝে না। উনি বলবে যে হোমিওপ্যাথি ডাক্তাররা কিছু বোঝে না, কিছু জানে না, মেডিকেল সায়েন্স সম্পর্কে এদের কোনো নলেজ নেই। বিধায় আমার অনুরোধ, এখানে যারা আছেন, যে কজন আছেন, সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করলে অবশ্যই
এই নলেজ গুলো গ্যাদার করা সম্ভব, অর্জন করা সম্ভব। এর জন্য বর্তমান যুগে আসলে খুব কষ্ট করতে হয় না, কারণ আপনি মোবাইলে সার্চ দিলেই আপনি কি কিছু না একেবারে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে না পারলেও কিছু জ্ঞান আপনি হয়তোবা অর্জন করতে পারবেন। আমি এই এই যে কথাগুলো বললাম এটা নিয়ে হয়তো অনেকের মনে কষ্ট লাগতে পারে, দয়া করে কষ্ট পাবেন না। আমার মূল যে টপিক সেই টপিকে আমি চলে আসব। তার আগে দেখেন আমরা প্রথমেই এই এই গ্রুপে আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম পড়াচ্ছি। হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যেই একটা ডিজিজ হচ্ছে কোলিসিস্টাইটিস এবং কোলিলিথিয়াসিস। এই টার্ম দুটোর মধ্যে একটা হচ্ছে সিস্টাইটিস, আইটি যোগ থাকলে অবশ্যই বুঝবেন সেটা ইনফ্লামেশন। আমরা গল ব্লাডার পড়ানোর সময় বলেছিলাম যে গল ব্লাডারের আর একটা নাম হচ্ছে কোলি, দ্যাট মিনস কোলিসিস্টাইটিস, গল ব্লাডারের ইনফ্লামেশন। লিথি কথাটা উল্লেখ থাকলে বুঝবেন যে এটা পাথর, তার মানে লিথিয়াসিস, কোলিলিথিয়াসিস, গল স্টোন, এই জায়গাটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন, আমাদের এই অংশটুকু আমরা আগেই বলেছিলাম, আবার আমরা একটু রিপিট করছি। দেখেন এখানে এই এই চিত্রে হেপাটোবিলিয়ারি সিস্টেমের জাস্ট একটা ছবি দেওয়া। এই ছবির মধ্যে কি বলা আছে দেখেন, লিভার আমাদের বডির সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড। লিভার থেকে আমরা বলি বাইলারি চ্যানেল, রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট, এখান থেকে কমন হেপাটিক ডাক্ট হয়ে সিস্টিক ডাক্ট দিয়ে গল ব্লাডারে দেখেন একটা ছোট্ট, আমরা যে পিত্ত বলি, পিত্ত কালার, অনেকে কলা পাতা কালার বলেন, ঠিক আছে, একটা থলে আছে ব্যাগ লাইক, ওখানে চলে গেছে, এটা হচ্ছে গল ব্লাডার। তার মানে যদি ইনফ্লামেশন হয়, এই গল স্টোন হয়, তাহলে এই এই পিত্ত রঙের, সবুজ রঙের যে অংশটুকু, সেখানে সমস্যা হবে। তাহলে স্টোন ফরমেশন হলে সেখানে হয়, সিস্টাইটিস বা ইনফ্লামেশন হলে সেখানে ওই গল ব্লাডারে হয়। হ্যাঁ, অনেকেই বাংলাতে প্রদাহ বলে থাকেন। ইনফ্লামেশন হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা শব্দ হচ্ছে প্রদাহ। তাহলে সেই গল ব্লাডার থেকে কি আসছে, আবার দেখেন সিস্টিক ডাক্ট হয়ে কমন বাইল ডাক্ট দিয়ে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা যেটাকে বলা হয়, এখানে কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট, এই দুটো ডাক্ট ওপেন হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। কেন হচ্ছে, বাইল আসছে এখান থেকে, বাইল সল্ট আসে, এবং প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আছে। কিসের জন্য আসতে হয় এইটা? এটা আমাদের যে হজম ক্রিয়া, ডাইজেশন এবং অ্যাবজর্পশন, এই দুটো কাজে ব্যবহৃত হয় এই কারণে আমরা যে ফ্যাট জাতীয় খাবার খাই, চর্বি জাতীয় খাবার খাই, সেটা অ্যাবজর্পশন বা ডাইজেশনের জন্য এই বাইল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে যদি আপনি এই বাইলটা না আসে, তাহলে আপনার যে ফ্যাট ডাইজেশন হতে সমস্যা হবে। তাহলে আমাদের ক্ষেত্রে দেখেন অনেক রুগীর খাদ্য হজম হতে চায় না। তাহলে আমাদের টোটাল বডির মেটাবলিজম যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা ভাইটাল রোল প্লে করে হচ্ছে লিভার। তাহলে আমরা প্রথমে বুঝে থাকি লিভারের কোন সমস্যা আছে। যদি কেউ ফ্যাট সাবস্টেন্স বা ফ্যাটি প্রোডাক্ট খেতে যদি কারো সমস্যা হয়, তাহলে আমরা বুঝতে পারি সরাসরি যে তার হয়তো বা গল ব্লাডার রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে। আমরা আমাদের লিভার কোথায় অবস্থিত অ্যাবডোমিনের মধ্যে, সেই অংশটুকু কিন্তু আমরা প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে বারবার বলে দিই, আবার একটু রিপিট করছি। আমাদের অ্যাবডোমিনের 9টা রিজিয়ন, 9টা রিজিয়নের মধ্যে উপরে 3টা, মাঝখানে 3টা এবং নিচের দিকে 3টা। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, ইপিগ্যাস্ট্রিক রিজন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, মাঝখানেটা হচ্ছে রাইট লাম্বার, আম্বিলিকাল, লেফট লাম্বার রিজন। তার নিচে আসছে রাইট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক এবং লেফট ইলিয়াক। দেখেন ছবিতে আপনারা ওই ওই অর্গান বা অর্গানগুলো কোন কোন রিজিয়নে আছে তা
কিছুটা ধারণা ছবি দেখেই আপনারা পাচ্ছেন। তাহলে আমাদের লিভারটা দেখেন মেইনলি রাইট হাইপোকন্ড্রিয়া এবং ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে। গল ব্লাডারটা দেখেন যে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়া এবং ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে, এবং আমরা একটা স্পেসিফিক জায়গা বলি, সেটা টিপ অফ দ্য কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, টিপ অফ দ্য কোস্টাল কার্টিলেজ, এই রিজিয়নে আমাদের গল ব্লাডারটা অবস্থান করে। তাহলে কোলিসিস্টাইটিস বলতে আমরা কি বুঝি? একেবারে বইয়ের কাব্যিক ভাষায় যদি বলতে হয় তাহলে ইনফ্লামেশন। তাহলে কোলিসিস্টাইটিস is defined as the inflammation of the gallbladder. একেবারেই সংক্ষেপে যদি বলেন, ইনফ্লামেশন অফ গলব্লাডার যদি বলেন, দ্যাটস এনাফ, আর কোনো কিছু লাগে না। পিত্তথলির প্রদাহকেই আমরা কোলিসিস্টাইটিস বা পিত্ত প্রদাহ বলে থাকি। এর সাথে দেখেন কিছু কথা আমি লিখে দিয়েছি। কি কথা? দ্যাট অকার্স মোস্ট কমনলি কজ of an obstruction of the gallbladder neck or cystic duct. Gallbladder neck or cystic duct, obstruction of the gallbladder, কথাগুলো একটু ভালো করে বুঝেন, তাহলে সকলের জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে যে কেন আমাদের পিত্তথলিতে পাথরের সমস্যার কারণে আমাদের পিত্ত প্রদাহ হচ্ছে। That occurs most commonly cause of an obstruction of gallbladder neck or cystic duct by gallstone and with some common causative organism. তাহলে গলস্টোন অবস্ট্রাকশন হলে হচ্ছে, আর কিছু আমরা বলি কজেটিভ অর্গানিজম, দ্যাট মিনস আমাদের যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো বলি, কিছু প্যারাসাইট আছে, এগুলোকে অর্গানিজম বলা হয়। এই পজিটিভ অর্গানিজমের মধ্যে কি আছে? ইকোলাই, ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাই, স্ট্যাফিলোকক্কাই, ক্লেবশিয়া, সালমোনেলা আর প্যারাটাইফিবি এক্সেট্রা। তবে কিছু প্যারাসাইটও কিন্তু এর জন্য দায়ী থাকে। বিশেষ করে প্যারাসাইট বলতে আমরা কৃমিকে বোঝাচ্ছি। ঠিক আছে, কিছু কৃমিও আমাদের এই কোলিসিস্টাইটিস মানে বা পিত্তথলির প্রদাহের জন্য দায়ী। আচ্ছা, এই সংজ্ঞাটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলতে পারেন। আমি যেটুকু আপনাদেরকে উল্লেখ করলাম, এখানে এইটুকু পর্যন্ত কোনো সমস্যা থাকলে একটু বলতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমরা এখন আসি টাইপস। কত প্রকারের হতে পারে আমাদের এই কোলিসিস্টাইটিস? আমি প্রথমে একটু উল্লেখ করেছি, আজকে আমি এটাকে দুটো পার্ট করেছি। দুটো পার্ট করার কারণ আছে একটু। আমি আজকে গল ব্লাডারের স্টোন যেটা বা কোলিলিথিয়াসিস বলতে পারতাম, কিন্তু আরেকটু মেকানিজম একটু উল্লেখ করতে চাচ্ছিলাম, যার জন্য ওই জায়গাটা আজকে কি করলাম, নেক্সট দিন হয়তো বা বলবো। আজকে শুধুমাত্র কোলিসিস্টাইটিস সম্পর্কেই আপনাদের সামনে উপস্থাপন করব। কোলিসিস্টাইটিস দেখেন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকুট কোলিসিস্টাইটিস, একটা হচ্ছে ক্রনিক কোলিসিস্টাইটিস। দুটার ক্ষেত্রে অবশ্যই দেখেন আমরা ডেফিনেশনটা একটু উল্লেখ করেছি। ঠিক আছে, ডেফিনেশন কি? অ্যাকুট কোলিসিস্টাইটিস ইজ অলমোস্ট অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ obstruction of gallbladder neck or cystic duct by a gallstone. অ্যাকুইট কোলিসিস্টাইটিস কি হচ্ছে? এটা অলওয়েজ অলমোস্ট দেখেন সংযুক্ত থাকে উইথ অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন মানে বাধা তৈরি করে। ঠিক আছে, অফ গলব্লাডার নেক মানে গলব্লাডার নেক এবং সিস্টিক ডাক্টে কোন একটা বাধা আসে, সেই বাধাটা কিসের? গল স্টোনের থেকে। হ্যালো, অ্যাকুইট কোলিসিস্টাইটিস হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের গল স্টোনের বাধা প্রদান, মানে ওখানে গল অবস্ট্রাকশন তৈরি করে। এছাড়াও কি হতে পারে? অকেশনালি অবস্ট্রাকশন মে বি প্যারাসাইট। দেখেন আমি এর আগেই কথা বললাম কিছু প্যারাসাইট আমাদের জন্য দায়ী। এই প্যারাসাইট গুলো কি কি? প্যারাসাইটের মধ্যে কি আছে? আমরা প্যারাসাইট বলতে ওয়ার্ম বুঝি। হ্যাঁ, প্যারাসাইটিক ওয়ার্ম মানে কৃমি অনেক সময় যে আটকিয়ে যায়। যদিও কৃমির প্রকোপতা এখন আমাদের বাংলাদেশে অনেকই কম,
বিশেষ করে এর আগে যে রাউন্ড ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম ছিল, এগুলো অনেকটা কমে গেছে। আমরা সকলেই স্বাস্থ্য সচেতন। এখন কিছু কিছু ক্ষেত্রে পিন ওয়ার্ম দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে পিন ওয়ার্মের সমস্যা হয়, কিন্তু বললাম অকেশনালি অবস্ট্রাকশন, মেবি প্যারাসাইটিক ওয়ার্ম অর টিউমার টিউমার থাকলেও আমাদের এই সমস্যাগুলো হতে পারে। যদি সেখানে কোনো কৃমি যে অবস্থান করে ওই গলব্লাডার নেক এবং সিস্টিক ডাক্টকে বন্ধ করে দেয়, তাহলেও আমাদের পলিসিস্টাইটিস বা গলব্লাডারের প্রদাহ হতে পারে। আর ক্রনিক কোলিসিস্টাইটিস কি? ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য গলব্লাডার ইজ অলমোস্ট ইনভেরিয়েবল অ্যাসোসিয়েট উইথ গলস্টোন। এটা ক্রনিক বলতে তো আপনারা সকলেই বোঝেন যে গলব্লাডারের পুরাতন প্রদাহ, এবং এটা স্বাভাবিকতই ওই গলস্টোনের সাথেই সম্পৃক্ত থাকে। আমি একটু 2 মিনিট, সরি 1 মিনিট একটু করবো, আমার ফোন আসতে পারে, জাস্ট একটু 1 মিনিট। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে, প্লিজ। প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? তাহলে আমরা অ্যাকুইট এবং ক্রনিক কোলিসিস্টাইটিস বললাম। এবং এই অ্যাকুইট কোলিসিস্টাইটিস কি, ক্রনিক কোলিসিস্টাইটিস সেটা বললাম। এখানে আরেকটু ক্লাসিফিকেশন করছি। ক্রনিক ক্ষেত্রে না, অ্যাকুইট কোলিসিস্টাইটিসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখেন, আমরা অ্যাকুইট কোলিসিস্টাইটিসের মধ্যে দুটো কথা উল্লেখ করেছি। একটা হচ্ছে গল স্টোন থাকলে, আর একটা হচ্ছে গল স্টোন না থাকলে। দ্যাট মিনস, দেখেন, অ্যাকুইট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, অ্যাকুইট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, তার মানে ক্যালকুলাস বলতে পাথর। যদি পাথর থাকে তাহলে সেই পাথরের অবস্ট্রাকশন যদি হয়, তাহলে সেটাকে বলছি আমরা অ্যাকুইট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। যদি নন অবস্ট্রাকটিভ হয়, ওই যে বললাম বিভিন্ন মাইক্রো অর্গানিজম আছে, তার হচ্ছে মনে করেন ইকোলাইয়ের জন্য ব্যথা হলো, আচ্ছা ফোনে জানিয়েন আমাকে, হ্যাঁ কি হলো ফোনে জানিয়েন। আহ, আহ, সেই ক্ষেত্রে বিভিন্ন প্রকার অর্গানিজমের জন্য যদি ব্যাকটেরিয়ার জন্য যদি যে স্টেফাইলোককাস, স্ট্রেপ্টোকক্কাস, ক্লেবশিয়া, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে একটু বলে থাকি যে যাদের টাইফয়েড ফিভার হয়, রিকারেন্ট টাইফয়েড ফিভার বা প্যারাটাইফয়েড ফিভার হয়, এই টাইফয়েডের জীবাণু আমাদের কিন্তু গল ব্লাডারে অবস্থান করে।
সেক্ষেত্রে বারবার যাদের দেখবেন যে টাইফয়েড ফিভার হচ্ছে, এদের অ্যান্টিবায়োটিক, দেখুন অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিনে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলেও যখন তারা দেখে যে না রিকারেন্ট হচ্ছে, তখন ওনারা কিন্তু এই পলিসিস্টেক্টমি করে ফেলতে পারে। কারণ গল ব্লাডারটা ওনারা ফেলে দেয়, ওই জায়গাতে আহ, ওই টাইফয়েডের জীবাণু সালমোনিলা টাইফি বা প্যারাটাইফি অবস্থান করে, যার জন্য তারা এই কাজ এটা বলে থাকে। তাহলে দ্বিতীয় আমাদের যে অ্যাকুইট কোলিসিস্টাইটিসের যে টাইপ, সেটার ক্ষেত্রে অ্যাকুইট এক্যালকুলাস কোলিসিস্টাইটিস, তার মানে নন অবস্ট্রাকটিভ, কারণ ওখানে জীবাণু থাকলে তো আসলে অবস্ট্রাকশনের বিষয় থাকে না। তবে যদি প্যারাসাইট মনে হয় যে কৃমি যদি থাকে, সেক্ষেত্রে আপনার একটা অবস্ট্রাকশন তৈরি হতে পারে। এখন আমরা কি সাইন সিমটম পাবো, আপনার কাছে রুগী কি নিয়ে আসবে? মূলত আমরা যে কথাগুলো প্রথম দিকে বলছি, এগুলো বইয়ের ভাষা বা কাব্যিক ভাষা যাই বলেন, কিন্তু আমাদের মূল জায়গাটা হচ্ছে যে এখন আমাদের কাছে রুগী কি নিয়ে আসে এবং আমরা কি দেখি। রুগী আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে আসবে, সেই সাথে আমরা রুগীর ক্ষেত্রে কি জিজ্ঞেস করব, কি পাবো কি পাবো না, সেই জায়গায় এখন ওই যে বললাম আবার বিতর্কের কথা আসে। বিতর্কের কথা কেমন, যে আমরা এখানে যে সিমটম গুলো বলছি, সেগুলো হচ্ছে এক মানে কমন জিনিস মেডিকেল সায়েন্সের বা এই রোগের জন্য কমন। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম কেন পড়বো আমরা, দেখেন আপনি কমন দিয়ে মেডিসিন সিলেকশন করতে পারছেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার মধ্যে যদি একটা আনকমন সিমটম থাকে, পিকুলিয়ার সিমটম থাকে বা রেয়ার সিমটম থাকে, ওই ডিজিজের সিমটম ডিজিজের ক্ষেত্রে পাচ্ছেন আপনি, তাহলে আপনার জন্য মেডিসিন সিলেকশনটা কিন্তু আরো আরো সঠিক হবে। কেন বলছে এই কথাটা, যে আপনি মনে করেন 100টা কমন সিমটম পেলেন কিন্তু একটা আনকমন সিমটম পেলেন বা রেয়ার সিমটম পেলেন, তাহলে আপনার কিন্তু মেডিসিনটা চিনতে বা রিমিডি সিলেকশনের ক্ষেত্রে যেটা বলি আমরা, অবশ্যই সঠিক হবে। কারণ আহ, আপনার এখানে 100টা ঘোড়া আছে মনে করেন, একটা ঘোড়ার মধ্যে কপালে দাগ আছে, আপনি কিন্তু সেই জায়গাটা খুব পরিষ্কার চিনতে পারবেন। এই কারণেই বললাম যে আমাদের দেখেন হ্যানিম্যান এই কথাটাই 153 নম্বরে বলে গেছেন যে আনকমন, রিয়ার, স্ট্রাইকিং, পিকুলার সিমটম গুলোর মধ্যে মোর স্পেসিফিক যদি মেডিসিন আমাদেরকে সিলেকশন করতে হয়, তাহলে এই পাঁচ সিমটম গুলো আমাদেরকে গুরুত্ব অবশ্যই গুরুত্ব দিতে, শুধু গুরুত্ব কথাটা বলা ঠিক হবে না, অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং সেই আনকমন সিমটম, রেয়ার সিমটম, পিকুলিয়ার সিমটম বোঝার জন্য অবশ্যই আপনি যদি কমন সিমটম না বুঝেন, আমি ওই 100 ঘোড়ার 99টা ঘোড়ার ক্যারেক্টার যদি না বুঝি, তাহলে আমার ওই একটা ঘোড়া যে ওইটাই ব্যতিক্রম, ওইটাই রাজার বা রানীর ঘোড়া, এটা আমি চিনবো কি করে? এই চেনাটার জন্য আপনাকে অবশ্যই কমন চরিত্রটা বুঝতে হবে, তাহলেই আপনি আনকমন চরিত্রটা বুঝতে পারবেন। আশা করি আমার প্রথমকার যে কথাগুলোর সাথে এই কথাটা মিলিয়ে গুরুত্বটা অনুধাবন করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সিমটমের মধ্যে কি পাচ্ছি? পেইন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম। কেন কথাটা বললাম? যেহেতু লিভার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে থাকে, তাহলে ব্যথাটা আমার সেখানেই হবে। এখন মনে করেন কারোর ব্যথা এখানে হলো না, উল্টা পাশে হলো, লেফট হাইপোকন্ড্রিয়ামে হলো, কিন্তু আপনি ইনভেস্টিগেশনে যে পাচ্ছেন তার গলস্টোন আছে। আপনি ইনভেস্টিগেশন দ্যাট মিনস আপনি ইউএসজি করে আলট্রাসোনোগ্রাফি করে পাচ্ছেন তার গলস্টোন আছে, বা তার গঠনের কারণে কোলিসিস্টাইটিস ডেভেলপ করেছে, বা যে কোনো কারণ প্যারাসাইটিক ইনফ্লামেশন ইনফেকশনের কারণে হয়েছে, বা অর্গানিজমের ইনফেকশনের কারণে হয়েছে। ব্যথা হওয়ার কথা কোথায়? ডানে, আপনি পাচ্ছেন বামে। তাহলে আপনি এখান থেকে অবশ্যই সিমটমকে মূল্যায়ন করে ইভালুয়েট করে আপনি সঠিক মেডিসিন সিলেকশন করতে পারেন। আচ্ছা দেখেন, বাট অলসো ইন ইপিগ্যাস্ট্রিয়াম, তাহলে যেহেতু লিভারটা বা গল ব্লাডারের কিছু অংশ রাইট হাইপোকন্ড্রিয়ামে আছে, ইপিগ্যাস্ট্রো, তাহলে মেইনলি রাইট হাইপোকন্ড্রিয়াকে ব্যথা হয়, বাট অলসো ইন ইপিগ্যাস্ট্রিয়াম। ইপিগ্যাস্ট্রিয়াম আপনি একেবারে বুঝতে চাইলে দেখেন বুকের বুকের মাঝ বরাবর যেটা আমাদের জিফ্রয়েড প্রসেস আছে, স্টারনামের নিচের জিফ্রয়েড প্রসেস, এগুলো অ্যানাটমি টার্ম, জাস্ট তার নিচে অনেক সময় যাদের গ্যাসের পেইন হয়, ঠিক আছে, গ্যাস্ট্রালজিয়া হয়, এরা কিন্তু ওখানেই বলে যে ডাক্তার সাহেব আমার এই জায়গায় জ্বালাপোড়া করছে, ব্যথা করছে। আচ্ছা, আর কি হতে পারে? দ্য রাইট শোল্ডার টিপ, দ্য রাইট শোল্ডার, যেহেতু আমাদের রাইট হাইপোকন্ড্রিয়ামে আছে, তার আমাদের রাইট শোল্ডার বলতে স্ক্যাপুলার রিজিয়ন, ইন্ট্রা স্ক্যাপুলার রিজিয়ন যেটাকে বলে ইন্ট্রা স্ক্যাপুলার রিজিয়ন,
হ্যাঁ, একটা হচ্ছে ইন্ট্রা ইন্টার, ঠিক আছে, এই দুটোর ভাগ আছে। তাহলে ইন্ট্রা স্ক্যাপুলার রিজিয়ন যদি বুঝি, সেখানে আহ, অবশ্যই আমাদের যে আমরা বাংলায় যেটা গ্রাম্য ভাষায় বলি পাকনা, ঠিক আছে, অনেকেই পাকনা বলে, বলে, ডাক্তার সাহেব আপনার আমার এই পেটের ব্যথাটা এখান থেকে পাকনার দিকে যাচ্ছে, ঠিক আছে, এই শোল্ডার টিপে ব্যথা করে, ব্যথাটা আসতে পারে। ওয়ালাইকুম আসসালাম। একটু বসতে হবে, একটু বসতে হবে ক্লাস, বসেন, বাইরে বসেন, বা ভিতরে বসলে বসতে পারেন। পেন ইজ কন্টিনিউয়াস, আটটা গিয়ে, সরি আমি আসলে পেশেন্ট এসেছি তো। পেইন ইজ কন্টিনিউয়াস, তাহলে পেইনটা কি থাকে? কন্টিনিউয়াস, একেবারেই কন্টিনিউয়াস বলতে একটা যে হচ্ছে পেইন, ওই যে বেলেডোনা দেখেন যে পেন আসছে যাচ্ছে, কিছু লক্ষণ আমাদের ওষুধে কিন্তু নির্ণয় করে দেয়। কিছু পেইন আছে কি হঠাৎ আসে হঠাৎ যায়, কিছু পেইন এসে অনেকক্ষণ পরে তারপরে যায়, এরকম কিছু ক্যারেক্টার আছে। তাহলে পেইন ইজ কন্টিনিউয়াস এন্ড ইনক্রিজিং ইন্টেন্সিটি, তার মানে কি এর বাড়তে থাকে, কন্টিনিউয়াস থাকে, বন্ধ হয় না, কিন্তু তার তীব্রতাটা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এবং কি হয়, সিভিয়ার ফেজ অফ দ্য পেইন, সিভিয়ার ফেজ বলতে কি একেবারেই তীব্রতর মানে কঠিনতর পর্যায়ে পৌঁছাতে পারে, ইউজুয়ালি লাস্ট ফর মোর দ্যান 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যেই মোটামুটি এটা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে যায়, অস্থির করে ফেলে পেশেন্ট। তারপরে কি হতে পারে দেখেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদের শরীরকে কত সুন্দরভাবে তৈরি করিয়েছে, বডি কিন্তু এটাকে গ্র্যাজুয়ালি সাবসাইড করতে পারে উইদাউট মেডিসিন, ক্যান সাবসাইড গ্র্যাজুয়ালি ওভার এ পিরিয়ড অফ 12 to 18 আওয়ার্স, 12 থেকে 18 ঘন্টার মধ্যে এটা গ্র্যাজুয়ালি সাবসাইড হয়। যদি কারোর হয়, আমিও কিন্তু এই সহ্য ক্ষমতা রাখবো না, এবং পেশেন্টের যে অ্যাটেন্ডেন্স গুলো আছে তারাও কিন্তু অস্থির হয়ে যায়। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আর কি পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকুট কোলেসিস্টাইটিস এর ক্ষেত্রে বলছি। পেন সামটাইমস ইনিশিয়েট অর প্রভেট প্রোভ বাই ফ্যাটি মিল। ইনিশিয়েট কি হচ্ছে, পেশেন্ট মাঝে মাঝে, সরি, পেন কি হচ্ছে, আমরা যদি কখনো ফ্যাট জাতীয় খাবার খাই, ঠিক আছে, প্রভ বাই ফ্যাটি মিল, যদি আমরা কখনো সাপোজ অতটা পেন নেই, রুগী হয়তো বা বলছেন যে ডাক্তার সাহেব রাত্রে আমি একটু গরুর মাংস খেয়েছি, খাসির মাংস খেয়েছি, বা একটু ঘি খেয়েছি, বা মিষ্টি জাতীয় খাবার যেগুলো হচ্ছে মিল্ক প্রোডাক্ট বা ফ্যাটি প্রোডাক্ট, এগুলো খেয়েছি, আমার ব্যথা শুরু হয়ে গেছে, ঠিক আছে, আহ, এরকমও আপনাকে বলতে পারে, ঠিক আছে। দ্য পেশেন্ট ইউজুয়ালি ডেভেলপ রেস্টলেসনেস, আমি বললাম যে অস্থির করে দেয়, রেস্টলেসনেস, প্যালোর, সোয়েটিং, নাউসিয়া এন্ড ভমিটিং। তাহলে রুগীর মধ্যে কি হয়, অস্থিরতা আসে, তার মধ্যে ফ্যাকাশে প্যালোর হয়ে যায়, দেখবেন যে বিবর্ণ চেহারার হয়ে যায়, ঠিক আছে। যদি সিভিয়ার পেন, এটাকে অনেক সময় আমরা অ্যাকুট অ্যাবডোমিন বলি, হ্যাঁ, অ্যাকুট অ্যাবডোমিনে গেলে তখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট ডায়াগনোসিস করে এই অবস্থাগুলো তো পাই। আহ, সেক্ষেত্রে কনফার্ম ডায়াগনোসিস করতে গেলে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করে আমরা কনফার্ম ডায়াগনোসিস বলি বা পেশেন্ট। সোয়েটিং হতে পারে, অনেকের ক্ষেত্রে ঘাম হতে পারে, নাউসিয়া এন্ড ভমিটিং, দ্যাট মিন্স বমি বমি ভাব বা বমি হতে পারে, নাউসিয়া এন্ড ভমিটিং। আর একটা কি আসতে পারে, পেশেন্টের টেম্পারেচার রাইজ করতে পারে, আমরা পাইরেক্সিয়া, আমরা যে আমরা জ্বর বলি, মেডিকেল টার্ম হচ্ছে পাইরেক্সিয়া। তাহলে কেউ যদি পাইরেক্সিয়া বলে, তাহলে এই যে টার্মটা আমাদের জানা প্রয়োজন। শুধু আমরা শুধু কি বলি, ফিভার বলি, জ্বর এসেছে, ফিভার, ফিভারিশ কন্ডিশন, কিন্তু কারোর প্রেসক্রিপশনে, কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশনে বা কোনো হোমিওপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশনে যদি আপনি পাশে পাইরেক্সিয়া লেখা থাকে, তাহলে যদি আপনি না বুঝতে পারেন, তাহলে এটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক, বা হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমার জন্য লজ্জাজনক। আচ্ছা, পাইরেক্সিয়া হতে কি আমাদের বডির যে টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেক্ষেত্রে এটা এর বেশি হবে, ঠিক আছে, সামটাইমস 38 ডিগ্রি সেন্টিগ্রেড অর মোর, ঠিক আছে। আমরা সাইন কি কি পাবো এই জায়গাটায় আসে, আপনার পেশেন্ট এসে তো তার লক্ষণগুলো বললো, আপনি কি দেখতে পাবেন,
পেশেন্টকে শোয়াতে হবে। দেখবেন অনেক পেশেন্ট হয়তো ছটফট করে, প্রচুর রেস্টলেসনেস থাকে যাদের। আপনি পেশেন্টকে শোয়ানোর পরে আপনি যদি রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে হাত দেন তাহলে সেখানে টেন্ডার পাবেন, টেন্ডারনেস। এখন এই জায়গাগুলো আসলে প্র্যাকটিক্যালি না বললে, শুধু মুখে বলে দিলে বোঝানো কিন্তু সম্ভব না স্যার। ঠিক আছে, আহ, যদি আপনি না দেখেন তাহলে এই এই সাইন মানে কি আপনার দেখা। এখন টেন্ডার বলতে আপনাকে কি বোঝাবো? আপনাকে যদি না দেখিয়ে দেওয়া যায় বা আমরা যদি রোগীর ক্ষেত্রে না দেখি, স্বাভাবিক একটা যে পেটের অবস্থা, ইনফ্লামেশন হলে বা ইনফ্লামেটরি কন্ডিশন হলে সেই জায়গার অবস্থাটা একটু অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, রিজিডিটি, ওখানে শক্ত ভাব চলে আসে অনেক ক্ষেত্রে। দেখবেন যে আমাদের তো এমনিতে আমরা নিচে অনেকটা নরম, টেন্ডার থাকে এবং রিজিড ডেভেলপ করে। রিজিডিটি অন কোর্স অন ইন্সপাইরেশন। ইন্সপাইরেশন কথাটা বলতে কি, একটা হচ্ছে এক্সপাইরেশন আর একটা হচ্ছে ইন্সপাইরেশন। টার্মগুলো একটু খেয়াল রাখবেন, আমি মানে বলার সাথে সাথে কিছু অন্যান্য টার্মও বলে যাচ্ছি। একটা হচ্ছে এক্সপাইরেশন, মূলটা হচ্ছে রেসপাইরেশন মানে শ্বাস প্রশ্বাস নেওয়া। একটা হচ্ছে রেসপাইরেশন, এই রেসপাইরেশনের মধ্যে দুটো টার্ম, একটা হচ্ছে এক্সপাইরেশন, একটা হচ্ছে ইনস্পাইরেশন। ইন মানে ভিতরে ঢোকানো, এক্স মানে বাইরে বের করে দেওয়া। তাহলে এক্সপাইরেশন হচ্ছে শ্বাস ফেলে দেওয়া, আর ইন্সপাইরেশন হচ্ছে শ্বাস নেওয়া। এটা হচ্ছে শ্বাস নেওয়ার। তাহলে পাশে দেখেন মার্ফি সাইন পজিটিভ লিখেছে। তাহলে এই কোলিসিস্টাইটিস বা কোলিলিথিয়াসিস, এটার জন্য ফিজিক্যাল এক্সামিনেশন হচ্ছে মার্ফি সাইন পজিটিভ। যদি আপনি পান তাহলে ডিফারেন্সিয়েট ডায়াগনোসিস থেকে কনফার্ম ডায়াগনোসিস আসতে পারবে। মার্ফি সাইন পজিটিভ কি হতে পারে আসলে? আহ, দেখেন, মার্ফি সাইন বলতে আমরা আসলে কি বুঝি? অনেকেই এই কথাটা বলতে পারেন যে মার্ফি সাইন, ওই যে বললাম কিছু কিছু জিনিস তার আসলে না দেখালে বোঝানো কঠিন। মার্ফি সাইন বলতে আমরা ওই যে কথাটা বললাম যে গল ব্লাডার যেখানে অবস্থান করে, 9 টিপ অফ দ্য কোস্টাল কার্টিলেজ, 9 টিপ অফ দ্য কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, আহ, যেখানে গল ব্লাডারটার অবস্থান, টিপ অফ দ্য কোস্টাল কার্টিলেজের যে কথাটা বলেছি, সেখানে যদি আপনি পেশেন্টকে নিঃশ্বাস নিয়ে চাপ দিতে বলেন, ঠিক আছে, পেশেন্টকে নিঃশ্বাস নেওয়ার পরে যদি আপনি চাপ দিতে বলেন, রুগীর যে ডান দিকের পাঁজর বলি, আমরা পাঁজর বলি, আহ, এখানে যেখানে সাধারণত পিত্তথলির অবস্থানের কথা বলেছি, 9 টিপ অফ দ্য কোস্টাল কার্টিলেজ, এখানে আপনি একটা আঙুল দিয়ে চাপ দিবেন, চাপ দিয়ে রুগীকে নিঃশ্বাস টানতে বলবেন। ঠিক আছে, আপনি যদি চাপ দেন, নিঃশ্বাস টানতে বলেন, তাহলে রুগী নিঃশ্বাস টেনে আটকাই যাবে, উনি আর ফেলতে পারবে না। যদি এটা হয়, এটা হচ্ছে মার্ফি সাইন বলা হয়। আর অ্যাকুইট কোলিসিস্টাইটিস নির্ণয়ের জন্য এই সাইনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা আর কি পাচ্ছি? অকেশনালি দ্য গল ব্লাডার ইজ প্যালপেবল। আমরা এটা আসলে ওই যে বললাম ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, ওই 9 কোস্টাল কার্টিলেজের ওখান থেকে যদি হালকা করে চাপ দিয়ে হাতের আঙ্গুলটা ভিতরে ঢোকায় দেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা খুব এক্সপেরিয়েন্স ডক্টর তারা এটাকে প্যালপেট করতে পারে, কিন্তু আমাদের মতো আসলে নতুন ক্ষেত্রের পক্ষে কখনোই সম্ভব নাই। আহ যারা হয়তো বা নতুন কিন্তু এক্সপেরিয়েন্স, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্ভব। ঠিক আছে, আপনি পেশেন্টের ক্ষেত্রে জন্ডিস দেখতে পাবেন, স্লাইড জন্ডিস মে বি সিন। আপনি জন্ডিস দেখবেন কোথায়? স্ক্লেরাতে। আমরা জন্ডিসের ক্ষেত্রে ক্লাসে বলেছিলাম ইউলিস ডিসকালারেশন অফ মিউকাস মেমব্রেন স্ক্লেরা। ঠিক আছে, তাহলে আপনার চোখের সাদা অংশ দেখবেন হলুদ হয়ে যাবে। ঠিক আছে, রাইজিং অফ টেম্পারেচার এন্ড রাইগর মে অকার। টেম্পারেচার রাইজ করে, আমরা তো বললাম যে তার জ্বর জ্বর আসে বা পাইরেক্সিয়া ডেভেলপ করে এবং খিঁচুনি আসতে পারে, রাইগর আসতে পারে। ঠিক আছে, আরেকটা লিখেছি দেখেন, ট্রাকিকার্ডিয়া। যাদের টেম্পারেচার রাইজ করে ট্রাকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে। ট্রাকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে এই কারণে, ট্রাকিকার্ডিয়াটা কি দেখেন, হার্ট রেট এইচআর লিখেছি, হার্ট রেট ওভার 100 বিটস। দুটা জিনিস, একটা হচ্ছে ট্রাকিকার্ডিয়া, একটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া। ট্রাকিকার্ডিয়াটা হচ্ছে আপনার হার্টের রেট যদি 100-র উপরে হয় সেটাকে ট্রাকিকার্ডিয়া বলা হয়। হার্টের রেটটা যদি 100-র নিচে না, 60-এর নিচে হয় সেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। 60-এর নিচে যদি হয় সেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। তাহলে আমরা ইউজুয়ালি 60 থেকে 100 পর্যন্ত নর্মাল ধরতে পারি, 60 থেকে 100 পর্যন্ত নর্মাল। এখানে স্পেসিফিক্যালি অনেকেই অনেক বইতে পাবেন 72। ঠিক আছে, 72 পাবেন।
এই জায়গাটা আপনার ট্র্যাকিকার্ডিয়া পাবেন। দেখেন নিচে আমি একটা কথা লিখে দিয়েছি, সেটা হচ্ছে কোলিসিস্টাইটিস ইউজুয়ালি রিজলভ, কোলিসিস্টাইটিস ইউজুয়ালি রিজলভ উইথ মেডিকেল ট্রিটমেন্ট। তার মানে কি, আপনি যদি ঔষধ দেন অনেক ক্ষেত্রে এই কোলিসিস্টাইটিসটা ভালো হয়ে যায়, বাট দ্য ইনফ্লামেশন মে প্রোগ্রেস। যদি ইনফ্লামেশনটা আরো প্রোগ্রেস হয়, আরো বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমাদের খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। টু অ্যান ইম্পাইমা অর পারফোরেশন অ্যান্ড পেরিটোনাইটিস। ইম্পাইমা কি? পুজ তৈরি হতে পারে, ঠিক আছে? এমপাইমা হচ্ছে পুজ হতে পারে, ওই তাহলে গলব্লাডার যদি পুজ হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, পারফোরেশন হয়ে যেতে, ফুটো হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। পেরিটোনিয়াইটিস, পেরিটোনাইটিস কি? আমাদের যে অ্যাবডোমিন আছে, এই অ্যাবডোমিনের কাভারিং কে বলা হয় পেরিটোনিয়াম, অ্যাবডোমিনের কাভারিং কে বলা হয় পেরিটোনিয়াম। তাহলে ওখানে ইনফ্লামেশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পেরিটোনাইটিস, ঠিক আছে? এগুলো ডেভেলপ করতে, তাহলে যদি কারো ফুটা হয়ে যায় তাহলে তো মারাত্মক কন্ডিশন হবে। তাহলে আপনার পক্ষে বা আমার পক্ষে যদি ঔষধ দিয়ে পেশেন্ট আমরা অ্যাকুইট কন্ডিশনে খুব দ্রুত যদি তাকে রেজাল্ট না দিতে পারি বা তার প্রোগ্রেস হচ্ছে না বুঝতে পারি, তাহলে আপনার পেশেন্টকে রেফার করে দিবেন। আপনার রেফারেল সিস্টেম আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে ডেভেলপ করা প্রয়োজন। আচ্ছা, ক্রনিক ফিচার অফ ক্রনিক কোলিসিস্টাইটিস। তবে এখন যেগুলো বললাম সেগুলো হচ্ছে অ্যাকুইটের ক্ষেত্রে। ক্রনিকের ক্ষেত্রে কি পাবেন আপনারা? ক্রনিকের ক্ষেত্রে আসলে কিছুই না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক পাবো। ক্রনিকের ক্ষেত্রে বেশিরভাগই আমরা পাবো অ্যাসিম্পটোমেটিক। অ্যাসিম্পটোমেটিক মানে তার কোনো সিমটম থাকে না, মেবি অ্যাসিম্পটোমেটিক। আর ইউজুয়ালি সিমটম, ইউজুয়াল কি কি সিমটম পেতে পারে? দেখেন, রিকারেন্ট অ্যাটাক অফ আপার অ্যাবডোমিনাল পেইন, বারবারে পেটের ডান পাশের ব্যথা অনুভব হতে পারে। অফেন নাইট পেইন অ্যান্ড ফলোইং এ হেভি, এখানে বানানটা একটু ভুল আছে, বি হবে না, এইচ হবে, সংশোধন করে নিয়েন, টাইপিং এ হয়তো মিস্টেক। হেভি মিল, অফেন নাইট পেন মানে কি রাত্রে ব্যথা হতে পারে, এন্ড ফলোইং এ হেভি মিল, ঠিক আছে? যদি ভারী খাবার খাওয়া হয় সেক্ষেত্রে, ভারী খাবার বলতে অনেকে হয়তো পেট পুরে খান, অনেকে হয়তো ওই যে বললাম ফ্যাটি মিল যদি আপনি বেশি খান বা ফ্যাট ফুড যদি বেশি খান, সেক্ষেত্রে হতে পারে। আরেকটা লাইন নিচে দেখেন একটু, রিকভার স্পন্টেনিয়াসলি অফ কারেন্ট সাইন এন্ড সিমটমস অ্যাকর্ডিং টু বেসড অন সিমটম সিমিলারিটি। আমাদের যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, সেটার মূল নির্ভরশীলতাই হচ্ছে আমাদের সিমটম সিমিলারিটি। সেই সিমটম সিমিলারিটি উপরে নির্ভর করে, ব্যক্তি স্বতন্ত্রতার উপরে নির্ভর করে আমরা যদি মেডিসিন সিলেকশন করি, তাহলে এই কারেন্ট সাইন সিমটম গুলো আসলে রিকভারি হয়ে যায় খুব দ্রুত, ঠিক আছে? আমরা কি ইনভেস্টিগেশন দিব? রুগী আসছে, আমরা তো বললাম প্রথম কথা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। আপনি রুগীর ফিজিক্যাল এক্সামিনেশন করে তাকে আহ নির্ণয় করতে পারেন রোগ। আচ্ছা, আমার কথা কি কেউ শুনছেন না আমি একাই কথা বলে যাচ্ছি? স্যার শোনা যাচ্ছে স্যার, প্লিজ আপনি ক্যারি অন। আচ্ছা আচ্ছা, দেখেন এ প্লেন রেডিওলজি, রেডিওগ্রাফি যেটাকে আমরা এক্স রে বলি, আপনি প্লেন এক্স রে একটা দিতে পারেন। সাধারণত গল স্টোন আসলে এক্স রেটা রিকমেন্ডেবল না, যদিও অনেক বইয়ে, পুরাতন বইগুলোতে লেখা আছে, কিন্তু গল স্টোনের ক্ষেত্রে এক্স রেটা অতটা রিকমেন্ডেবল না। দেখেন 10% কেসেস লেখাই আছে, হ্যাঁ? তাহলে আপনি একটা এক্স রে দিতে পারেন, অ্যাবডোমিনাল এক্স রে ডিরেক্ট পজিশন, সেখানে আপনি পেতে পারেন। তবে সাধারণত কিডনি স্টোনের ক্ষেত্রে হচ্ছে কিন্তু সব থেকে প্রেফারেবল হচ্ছে এক্স রে কেইউবি, কিন্তু গল স্টোনের ক্ষেত্রে কিন্তু এক্স রেটা অতটা প্রেফারেবল না, সব থেকে প্রেফারেবল হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি দেখেন ইউএসজি ফর হোল অ্যাবডোমিনও দিতে পারেন, অথবা শুধুমাত্র একেবারে স্পেসিফিক এইচবিএস মানে হেপাটোবিলিয়ারি সিস্টেম দিতে পারেন। ডিটেক্ট গল স্টোন, থিকেনিং অফ গল ব্লাডার ওয়াল এন্ড বাইল ডাক্ট। তার মানে আপনার ওই অংশগুলো, বাইলারি চ্যানেলগুলো অবশ্যই যে সনোলজিস্ট উনি ভালো করে দেখে আপনাকে রিপোর্ট দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যে, যেহেতু আপনার অ্যাকুইট কোলিসিস্টাইটিস নিয়ে এসেছে, আপনি হয়তো তাকে প্রাথমিকভাবে ওষুধ দিলেন সুস্থ হওয়ার জন্য, এর সাথে সাথে ওষুধের সাথে সাথে আপনি হয়তো বা তাকে ইনভেস্টিগেশনে পাঠিয়েছেন, সিবিসিটা দিতে পারেন, কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টের ক্ষেত্রে আমরা বলি ডাব্লিউবিসি, মডারেট লিউকোসাইটোসিস, সাইটোসিস লিউকোসাইট, দ্যাট মিনস ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির পরিমাণটা বেড়ে যাবে। ডাব্লিউবিসির নর্মাল রেঞ্জ হচ্ছে 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, এটা খেয়াল রাখবেন যে এটা 11000-এর উপরে চলে যায়, হ্যাঁ? এবং 12, 13, 15,000 পর্যন্ত আমি পেয়েছি।
আর লিভার ফাংশন টেস্ট দিতে পারেন যদি ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে আসে। আহ, কি কি হতে পারে? লিভার ফাংশন টেস্ট, এলএফটি বলা হয়, এলএফটি আপনি অবশ্যই বৃদ্ধি পাবেন। অনেকের ক্ষেত্রে জন্ডিস ডেভেলপ করতে পারে, যদি জন্ডিস ডেভেলপ করে তাহলে সিরাম বিলিরুবিন আপনি বেশি পাবেন। সিরাম বিলিরুবিনের নর্মাল রেঞ্জ আমরা গতদিনও বলেছি 0.2 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, বাট এটা ক্লিনিক্যাল জন্ডিস বলতে গেলে আপনার 3 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে হতে হবে। আর একটা হচ্ছে এএলটি বা এইচজিপিটি, এটা নর্মাল রেঞ্জ। এই নর্মাল রেঞ্জ গুলো অবশ্যই আমি গতদিনও বলেছি, আবারও বলছি, এক এক বইতে এক এক রকম পাবে বা এক এক রিপোর্টের পাশে নর্মাল রেঞ্জ গুলো লেখা থাকে, কারণ ওই ল্যাব কোন কোম্পানির রিয়েজেন্ট ইউজ করছে তার উপরে নির্ভর করে এই নর্মাল রেঞ্জ। ঠিক আছে? এএলটি বা এইচজিপিটি এর ক্ষেত্রে নর্মাল রেঞ্জ 7 থেকে 56 ইউনিট পার লিটার। এএসটি বা এইচজিওটি নর্মাল রেঞ্জ লেখা আছে 5 থেকে 40 ইউনিট পার লিটার। ঠিক আছে? এখানে অনেক অনেক ক্ষেত্রে দেখবেন যে এএলটিটা 45 পর্যন্ত আছে, বা এএসটি বা এসজিওটিটা 35 পর্যন্ত অনেক অনেক জায়গাতে পাবেন, অনেক ল্যাবের প্যাডে বা বইতেও পাবেন। আর আরেকটা হচ্ছে অ্যালকালাইন ফসফেট, এটা নর্মাল রেঞ্জ হচ্ছে 44 থেকে 147 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আপনার যে যে বিষয়গুলো প্রয়োজন, যে টেস্টগুলো প্রয়োজন সেটাই দিবেন, অযাচিত টেস্ট দিবেন না। অনেকে এটা নিয়েও কিছু বিতর্ক তৈরি হয়। আমি তো বললাম যেটা দিলে আপনার ডায়াগনোসিস হবে শুধুমাত্র সেটাই দিবেন। অযথা পার্সেন্টেজ খাওয়ার জন্য বা পার্সেন্টেজের লোভে আপনারা টেস্ট দিবেন না। যদি না বুঝেন, আপনার পার্শ্ববর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তার যদি ভালো বুঝে তার সহায়তা নিন। সমস্যা কোথায়? আমি তো একটা জিনিস নাই জানতে পারি, তার সহায়তা নিলে এখানে আমার কাছে মনে হয় যে নিজেকে ছোট করা হবে না। কারণ আমি একটা জিনিস জানি না, আপনি নাজমুল ভাই জানেন, আপনার কাছে আমার সহায়তা নিতে লজ্জা করতে। কারণ আমার তো প্রয়োজন রুগীটাকে ভালো করা, রুগীটাকে প্রপার ডায়াগনোসিস বলে দেওয়া, জানিয়ে দেওয়া। এখানে আমার কাছে মনে হয় এই লজ্জার জায়গা থেকে আমাদের সরে আসা উচিত। আমি কথাটা লিখেছি ম্যানেজমেন্ট এন্ড ট্রিটমেন্ট। আসলে যে বললাম অ্যাকুইট অ্যাবডোমিন বা অ্যাকুইট কোলিসিস্টাইটিস হলে এখানে ম্যানেজমেন্টের বিষয় আছে। ঠিক আছে? কারণ আপনার সিভিয়ার পেন হচ্ছে, আপনাকে পেন কমাতে হবে। তাহলে পেন কমাতে গেলে আপনাদের আমাদের হোমিওপ্যাথির যে ওষুধগুলো আছে সিমটম সেগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। একই কন্ডিশনে যে মেডিসিন গুলো কাজ করে সেগুলো দিবেন। আহ, আর যদি নাই হয় তাহলে তো আপনাকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে। এখন ধরেন একটা পেশেন্ট প্রচন্ড বমি করছে, আহ, অনেক আগে থেকেই বমি করছে, আপনার কাছে এমন একটা কন্ডিশনে এসছে, তাহলে সে হাইপোভলিমিক শকে চলে যেতে পারে, আপনাকে তার নর্মাল স্যালাইন দিতে হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ব্যালেন্স করার জন্য কিছু আইভি ইনফিউশন আছে, ইন্ট্রাভেনাস ইনফিউশন যেটাকে আমরা স্যালাইন বলি, সেগুলো দিতে হবে। তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি রোগীকে অবশ্যই বেড রেস্টে রাখতে বলবেন। আমরা নাথিং বাই মাউথ বলেছি, নাথিং বাই মানে মুখে খেতে দেয়, কারণ বমি যদি হয় কারো, সে মুখে খেতে দিলে তো সমস্যা। আবার যদি খেতে দেন, ওই যে বললাম হেভি মিলে সমস্যা হয়, খাবার খেলে তার ব্যথাটা বেড়ে যেতে পারে। ঠিক আছে? গ্যাস্ট্রিক অ্যাসপাইরেশন বলা হচ্ছে, অ্যাসপাইরেশন মানে টেনে বের করা, হ্যাঁ। কারণ পেটে খাবার থাকলেও তার সমস্যা হতে পারে। গ্যাস্ট্রিক অ্যাসপাইরেশন ফর 3 to 5 days হোয়েন ভমিট ইজ সিভিয়ার, যদি তার বমি সিভিয়ার থাকে 2-3 দিন সে আহ, বমি করেই যাচ্ছে, রোগীরা অনেক সময় আসতে চায় না। আবার এখন তো অনেকেই স্বাস্থ্য সচেতন, চলে আসে, মানে কেউ খুব দ্রুত আসে, কেউ দ্রুত আসে না। আমি পরে যেটা লিখবো, ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স আপনাকে কি করতে হবে বাই আইভি ইনফিউশন। ঠিক আছে? ডেক্সট্রা অ্যাকোয়া স্যালাইন বা ডিএনএস, ডেক্ট্রোজ নর্মাল স্যালাইন, এইগুলো আসলে আমাদের নলেজ খুবই কম। এটা হসপিটালের বিষয়। সেক্ষেত্রে আপনি যদি পারেন, আপনি যদি সেই নলেজ গ্যাদার করতে পারেন, আপনি একটা ক্যানুলা পরিয়ে ওপেন করে একটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, হসপিটালে পাঠাই দিবেন। আচ্ছা, হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে প্রথম কথা বারবারই বলি, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বেসড অন দ্য সিমটম সিমিলারিটিস। কাইন্ডলি বা প্লিজ কালেক্ট প্রপারলি ডিজিজ সিমটম এন্ড পেশেন্ট সিমটম, মানে তার রোগের লক্ষণ এবং রোগীর লক্ষণ দুটি কালেক্ট করবেন। কারণটা কি? আমাদের হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে রোগীর সিমটম এবং রোগীর সিমটম দুটোই প্রয়োজন। এটা নিয়ে আপনাকে এই কোলিসিস্টাইটিস এর ট্রিটমেন্টটা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি কি মেডিসিন হেল্প করতে পারে একটা শর্ট লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকোনাইট, ন্যাপ, বেলেরোনা, বারবারিস, ক্যালকেরিয়া, কার্ডুয়াস, মেরি, ক্যামোমিলা, সেলুলোনিয়াম, চায়না, কলোসিনথিস, সিওনন্থাস, কোলেস্টেনায়াম, ডায়াস্পোরিয়া, ক্যালিকা, লাইকোপোডিয়াম, ন্যাট্রনসাল, নাসভম, প্লেটেলা আর ট্যাক্সিকাম। এছাড়া আরো অনেক মেডিসিন আছে। মেডিসিন বলাটা আমার আমার মতো ডাক্তারের হচ্ছে বোকামি।
কারণ আপনার সামনে রোগী যে মেডিসিন চাবে, রোগীর লক্ষণ দেখে আপনি সেটাই দিবেন। Just এটা একটা গাইডলাইন, এছাড়া আর কিছু নয় মেডিসিন বলে দেওয়াটা। আহ, আমি তো বললাম যে এখানে মনে করেন যে আপনি এমন একটা রুগী পাচ্ছেন যে রুগীর ক্ষেত্রে হয়তো ফেরাম্পাস লাগতে পারে। সিমটম আপনি পাচ্ছেন ফেরাম্পাসের, আপনি ফেরাম্পাস দিবেন, সমস্যা কোথায়? আপনি ডায়াসকোরিয়া সিমটম পাচ্ছেন, আপনি ডায়াসকোরিয়া দিবেন। আমার এখানে লেখা নেই বলে দেওয়া যাবে না, দয়া করে এটা মনে করবেন না বা এটা ভাববেন না যে না এখানে ডাক্তার জাহাঙ্গীর যে মেডিসিন দিচ্ছে এটা ঠিক নয়। হ্যাঁ অবশ্যই, কারণ আপনার পেশেন্টের মধ্যে অন্য সিমটম পেলে কেন দিবেন না? আমি তো আপনাকে নিষেধ করি নাই, বা কেউ হোমিওপ্যাথি আপনাকে নিষেধ করে। সিমটম পেলে অবশ্যই আপনি তাকে দিবেন। হ্যাঁ, আর পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। আমাদের যদি কনভেনশনাল মেডিসিন বা মেডিসিনাল থেরাপি যদি কাজে না আসে, তাহলে আপনাকে অবশ্যই তাকে সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। তবে হ্যাঁ, সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি বেস্ট সার্জনের কাছে তাকে পাঠিয়ে দিবেন। আর এখন গলস্টোন বা গল ব্লাডারের সার্জারির জন্য আগে ওপেন করা হতো, এখন ওপেন আর করা হয় না, ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে করা যায়। খুব ইজি, অনলি 4টা ইনসিশন দেওয়া হয়, 4টা ফুটো বলা হয়, 4টা ফুটো করেই কিন্তু এই গল ব্লাডারটাকে বের করে নিয়ে আসা সম্ভব। ঠিক আছে, তাহলে কোলিসিস্টেকটমি অপারেশনের নামটা হচ্ছে কোলিসিস্টেকটমি। টমি কথাটা উল্লেখ থাকলেই বুঝবেন অপারেশন। অ্যাপেন্ডিসেকটমি মানে অ্যাপেন্ডিক্স এর অপারেশন। কোলিসিস্টেকটমি মানে গল ব্লাডারের অপারেশন ইজ রিকোয়ার্ড হোয়েন দ্য কোলিসিস্টাইটিস প্রোগ্রেস ইন স্পিরিট অফ মেডিকেল থেরাপি। মানে কি, যদি মেডিকেল থেরাপি যেখানে কাজ হয়নি, ফেল করেছে, সেখানে অবশ্যই আপনাকে রিকমেন্ড করতে হবে অপারেশন। এন্ড হোয়েন কমপ্লিকেশন ডেভেলপ করার মতো অবস্থা থাকে তখন অবশ্যই। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, কমপ্লিকেশন যদি ডেভেলপ করেই যায়, সাপোজ এমফাইসিমা বা পারফোরেশন ডেভেলপ করে গেলে কিন্তু আপনি তাকে অপারেশন থেকে নিষেধ করবেন। কারণ এখানে অ্যালোপ্যাথি ডাক্তাররা যেটা করে সেটা হচ্ছে তাকে 1 মাস বা ওদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক থেরাপি, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক চালানো হয়। এই অ্যান্টিবায়োটিক চালিয়ে তারা পেশেন্টটাকে স্বাভাবিক করার চেষ্টা করে, মানে ইনফেকশনটাকে রিজলভ করার চেষ্টা করে, দেন তারা অপারেশন করে। কারণ ওই সময় যদি অপারেশন করে তাহলে পেশেন্টের মারাত্মক অবস্থা তৈরি হতে পারে। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, কারেন্ট বিলিয়ারি কলিক, দেখেন ওই কথাটাই আমি লিখে দিয়েছি, রিকারেন্ট বিলিয়ারি কলিক অর কোলিসিস্টাইটিস ফ্রিকুয়েন্ট ইফ দ্য গল ব্লাডার ইজ নট। ঠিক আছে, কারণ যদি রিকারেন্ট এই কলিকটা উঠতে থাকে বা কোলিসিস্টাইটিস হতে থাকে, তাহলে আপনারা তাকে গল ব্লাডারটা রিমুভ করবেন। Operation should be carried out within 5 to 7 days of onset of symptoms. যদি ট্রিটমেন্টে ভালো হয়, আমাদের অনেক তো সার্জিক্যাল টেস্ট গুলো ভালো হয় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে। যদি না হয় তাহলে অবশ্যই তাকে অপারেশনের জন্য আপনি অ্যাডভাইস করবেন। থ্যাংক ইউ ফর অল, থ্যাংকস টু আল্লাহ। অসংখ্য ধন্যবাদ সকলকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের বকবকানি শোনার জন্য। ধন্যবাদ সকল। অনেক অনেক ধন্যবাদ। আমাদের জাহাঙ্গীর স্যার অনেক সুন্দর করে আলোচনা করেছেন। তো আমাদের সাথে অনেক বিজ্ঞজন, অনেক অভিজ্ঞ কেসে আমরা স্টোনকে ডিজলভ করতে পারি অথবা স্টোন এক্সপেল করতে পারি। এখানে একটি কথা না বললেই নয়, স্যার হয়তো বলেছেন, আমি যেহেতু আগের ক্লাসগুলো শুনি নাই। গল ব্লাডারের মধ্যে অনেকগুলো স্ফিংটার আছে বা অনেকগুলো স্ফিংটারই বলি, যেগুলো হচ্ছে আপনার লকের মতো বা তালার মতো। যেমন গল ব্লাডার নেকে স্ফিংটার আছে, যেটাকে ভালভ বলে আর কি, ভালভ অফ হেস্টার বলে। তারপর আপনার স্ফিংটার পলিডোকাস নামে আরেকটা স্ফিংটার আছে, যেটা হচ্ছে কমন বাইল ডাক্টের একদম শেষে। তারপর হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা আছে, এটা আরেকটা স্ফিংটার। তো এই যে স্ফিংটার গুলো আছে, এত স্ফিংটার পার হয়ে একটা স্টোন বের হয়ে আসে, এটা কতটুকু লজিক্যাল? এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই স্টোনগুলো কত সাইজ হলে আসলে বের হওয়া পসিবল। এই ধরনের মানে আসলে এই বিষয়গুলো একটু ক্লিয়ার না হতে পারলে হয়তোবা পেশেন্টদেরকে প্রপার ম্যানেজমেন্টটা দেওয়া হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা গল ব্লাডার স্টোনে একটা জিনিস দেখেছি যে গল ব্লাডার স্টোন যাদের আছে এবং স্টোনটা বারবারই পজিশন চেঞ্জ করতেছে বা একটু নড়াচড়া করতেছে, তো এই নড়াচড়ার কারণে কিন্তু গল ব্লাডারে ক্যান্সারের রিস্ক বেড়ে যাচ্ছে। আমরা একটা স্টোনের কেস কতদিন আমাদের কাছে রাখবো, আর আমরা কিভাবে বা এই কেসটার ট্রিটমেন্ট দিব,
এটা আসলে ডিটারমাইন করা, একটা ডিসিশন নেওয়া খুবই ডিফিকাল্ট। তো আসলে এই ধরনের কেসে আমাদের কতটুকু করণীয় আছে, সিমটম রিলিফই তো শেষ না। থ্যাংক ইউ স্যার, বলবেন কি? ধন্যবাদ। আমাদের মেডিসিন দিয়ে, কিন্তু আবার কথা বলার সময় অনেক কিছু বলি। আহ, সেক্ষেত্রে লাস্ট স্টেজে যে আসলে অপারেশনই করতে হয়, আর স্যার যেহেতু সনোলজিস্ট, স্যার তো আরো বেশি জানেন, তার এই পেশেন্ট গুলো সে পান। ঠিক আছে। আর আমিন স্যারের পরিচয় দিই। আমিন স্যার হচ্ছে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 15 ব্যাচের ছাত্র। দ্যাট মিনস আমার 2 বছরের 2 ব্যাচ জুনিয়র, এবং সে যথেষ্ট ভালো, এবং তার ব্যাচের টপার, 15 ব্যাচের টপারদের একজন। ঠিক আছে। উনি আমার থেকে অনেক কিছু ভালো জানেন। এস এম জাহাঙ্গীর স্যার যেভাবে পড়াইয়েছেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে। তো আমি সর্বশেষ দুটো কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ডাক্তার হিসেবে আরোগ্যযোগ্য অনারোগ্যযোগ্য এই শব্দটা আছে। আরোগ্যযোগ্য ওষুধ রোগ কোনটা, অনারোগ্যযোগ্য রোগ কোনটা, এটা আমাদের বের করতে হবে। তারপর আমাদেরকে ভাবি ফল সম্বন্ধে জানতে হবে। ভাবি ফল যদি আমি না জানি, রোগীকে যদি আমি তার পূর্ব ধারণা না দিতে পারি, তাহলে আমার নিজের ভিতরে একটা হীনমন্যতা কাজ করবে। তাই না, শুধু আমরা রোগীকে একটা বিপদের মুখে ঠেলে দিতে পারি। আমি প্রায় একটা কথা বলি, আমাদের সফলতার চেয়ে ব্যর্থতা বেশি। সেই ব্যর্থতাকে স্বীকার করাটা গুরুত্বপূর্ণ। আমাদের এই রোগের ক্ষেত্রে যে চিকিৎসা রয়েছে, সেই সকল চিকিৎসার মধ্যে সফলতার ভাগ খুবই কম। এই ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে, যেটা একটা শল্য চিকিৎসার রোগ, সেই রোগকে নিয়ে খেলা করার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের এই রুগী দেখার সময়ে তার সাইন সিমটম দেখে আমরা সেই রোগটাকে চিকিৎসা করতে পারবো কিনা, সেই অভিজ্ঞতা অর্জন করার জন্য একজন বিজ্ঞ ডাক্তারের অধীনে থাকা জরুরি। যেমন আমাদের এখানে আজকে আমাদের নাজমুল ইসলাম সুন্দর কথাই বলেছেন যে তার এই জীবনে যতটুকু দেখেছেন সেখানে ব্যর্থতার ভারীটা অনেক বেশি। সে কথা আমাদের সকলকেই মেনে নিতে হবে। কিন্তু তাই বলে চিকিৎসা বিদ্যা থেমে থাকবে না, তার প্রচেষ্টা শেষ হবে না। কোনো একটা রুগী মারা যাবে নিশ্চিতভাবে। কোনো রুগীর চিকিৎসা যে কোনো জায়গাতে সে করবে, সে আমার কাছে করতে পারে, এলোপ্যাথির কাছে করতে পারে, বিদেশ নিতে পারে, যার যে সামর্থ্য অনুযায়ী করবে। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু আমাদের মধ্যে থাকা উচিত, এবং সর্বশেষ চেষ্টাটুকু হতে হবে অবশ্যই অথেন্টিক, এবং সেখানে কোনো প্রকার ঝুঁকি নেওয়ার সুযোগ নেই, এবং জীবন নিয়ে খেলা করার সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে।